হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি ডেস্টিনেশন সিরিজে আজকের পর্বে আমরা হলিউডের জনপ্রিয় একটা সায়েন্স ফিকশন অ্যাকশন সিরিজ সম্পর্কে জানতে চলেছি। যে সিরিজটার নাম হচ্ছে HALO, বাট এটার উচ্চারণ হ্যালো হবে না হ্যালো হবে, আই এম নট শিওর। সিরিজটার IMDb রেট খুবই ভালো, 10-এ 7.6, এবং এই সিরিজটার মধ্যে রয়েছে মাইন্ড কন্ট্রোল, রহস্যময় এলিয়েন টেকনোলজি, যুদ্ধ এবং এক স্পার্টান যোদ্ধার বীরত্ব। আর এই সিনেমাটি শুরু হয়েছে মূলত জনপ্রিয় একটা গেম রয়েছে, পিসি গেম, যেটা নাম হচ্ছে হ্যালো, সেটা থেকে। এবং এ পর্যন্ত এই সিরিজটার মোট 2টো সিজন এসেছে। তো প্রথম সিজনটা আমরা এক ভিডিওতে, মানে এই ভিডিওতে আমরা প্রথম 8টা এপিসোড কভার করব। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমরা পরবর্তীতে এটার সিজন 2 যে রয়েছে সেটা আমরা 3টা ভিডিওতে কভার করব। তো আগে প্রথম সিরিজটা দেখো, তারপর আমরা দেখি যে এটার পরবর্তী পার্টগুলো আনা যায় কিনা। তো গল্পটা শুরু হয় আজ থেকে 500 বছর পরে, মানে ধরো 2027 সালে বা এরকম। তখন মানুষ অনেক বেশি উন্নতি করে ফেলেছে এবং মানুষ তখন পৃথিবীর বাইরের অনেক গ্রহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর মানুষের কাছে এমন টেকনোলজি রয়েছে যে মানুষ এখন মোটামুটি মনে করো সৌরজগতের সবচেয়ে শক্তিশালী একটা প্রাণী। আর সৌরজগতের বাইরে অন্য একটা সোলার সিস্টেমে একটা গ্রহ রয়েছে যেটার নাম হচ্ছে ম্যাট্রিকল। আর সেখানেও মানুষ বসবাস করে, তবে তারা পৃথিবীর মানুষ না আর কি। আর এই গ্রহে একটা বিশেষ ফুয়েল পাওয়া গিয়েছে যার নাম হচ্ছে ডিউটেরিয়াম, মানে আমাদের দেশে যেমন ইউরেনিয়াম রয়েছে বা পারমাণু বা নিউক্লিয়ার রয়েছে সেরকম একটা কিছু। এবং এই ডিউটেরিয়ামকে পৃথিবীর যে অর্গানাইজেশন যার নাম হচ্ছে UNSC এবং তাদের আর্মির নাম হচ্ছে পার্টান, তারা এটা দখল করে নিতে চায় জোরপূর্বকই। মানে মনে করো বাংলাদেশে যদি এখন তেলের খনি পাওয়া যায় বা ইউরেনিয়ামের খনি পাওয়া যায়, আমেরিকা যেটা করবে সেরকম একটা কিছু। কিন্তু ওই মেট্রিকলে যারা বসবাস করতো তারা আসলে একেবারে নিরীহ, তাদের কাছে এরকম অস্ত্র ছিল না, মনে করো আফ্রিকার মানুষদের মতো। তো তাদের কাছ থেকে জোরপূর্বক তাদের সম্পদ নেওয়া হতো, কিন্তু তারা গরিবই থাকে। তো এই জন্য তারা করে কি পৃথিবীর মানুষদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আর এই কারণে যেটা হয়, পৃথিবী তাদের উপর খুব রেগে গিয়েছে। আর এই কারণে তারা জানে পৃথিবীর যে স্পেশাল ফোর্স রয়েছে যাদের নাম হচ্ছে স্পার্টান, পৃথিবীর স্পেস ফোর্স, তারা খুব শীঘ্রই তাদের উপর আক্রমণ করবে। তো এই কারণে মেট্রিকল গ্রহের যে লিডার, সে তার একজন লোককে UNSC পৃথিবীর মানুষদের কাছে পাঠায় যাতে তাদের উপর আক্রমণ না করে শান্তি চুক্তি করা হয়। কিন্তু পৃথিবীর মানুষদের কাছে ছিল পাওয়ার, তারা UNSCর লোকের প্রস্তাব গ্রহণ করে না। আর এখানে উল্লেখ্য, মেট্রিকলের লোকজন জানে তারা পৃথিবী বা ENCর আর্মির মোকাবেলা করতে পারবে না। আর এরপর আমাদের দেখানো হয় ওই লিডারের মেয়ে যার নাম হচ্ছে কন, সে বাইরে তার বন্ধুদের সাথে সময় কাটাচ্ছিল, মানে আশেপাশের জঙ্গলে ঘুরছিল। আর তখনই আকাশে তারা একটা স্পেসশিপ দেখতে পায় এবং কিছুক্ষণের মধ্যে সেই স্পেসশিপ থেকে তাদের উপর আক্রমণ করা হয় ভয়ানক অস্ত্র দিয়ে। তার সকল বন্ধুদেরকে একবারে ব্রুটালি মেরে ফেলা হয়। কিন্তু এখানে কন, মানে এই গ্রহের রাজকন্যা, কোনো রকমে পালিয়ে তাদের বেসে ফিরে আসতে পারে। আর বেসে ফিরে আসার পরে সে তার বাবাকে জানায় আমাদের উপর হামলা করা হয়েছে, তবে এটা UNCর বা স্পার্টান বাহিনী নয়, মানে মানুষ বা পৃথিবীর মানুষ নয়, তারা হচ্ছে অন্য কোনো এলিয়েন। কিন্তু ওর বাবা ওদের কথায় বিশ্বাস করে না। আর এই দিকে এলিয়েনরা ওখানে এসে আক্রমণ করে এবং সেকেন্ডের মধ্যে মেট্রিকল গ্রহে থাকা প্রায় সবাইকে মেরে ফেলে। আর তখনই এখানে পৃথিবীর যে আর্মি UNSCর স্পার্টান বাহিনী এসে উপস্থিত হয়। আর তারা এলিয়েনদের সাথে মোকাবেলা করে এবং উল্টো একে একে সকল এলিয়েনদের মেরে ফেলে। মানে মানুষরা এলিয়েনদের চেয়ে এখানে আরো বেশি আপডেট, হাইটেক। কিন্তু ততক্ষণে মেট্রিকল গ্রহে যে মেন হর্তাকর্তা ছিল, মানে রাজা বা রাজার যে মেন লোক ছিল, তারা সবাই মেরে গিয়েছে, শুধুমাত্র কন বেঁচে রয়েছে। তো স্পার্টান টিম তখন করে কি রাজকন্যা কনকে নিয়ে জঙ্গলের দিকে যায়, মানে ওই কি ঘটনা এটা ইনভেস্টিগেট করার জন্য। এবং সেখানে তারা একটা স্পেসশিপ দেখতে পায়। তো এখানে পৃথিবী থেকে যে টিমটা এসেছে, তা মানে স্পার্টান এসেছে, তাদের লিডার ছিল হচ্ছে জন, আর সেই হচ্ছে আমাদের এই সিনেমার মূল চরিত্র। আর তারা দেখতে পায় এলিয়েনরা সেখানে মাটি খুঁড়ে একটা গোপন পথ বানিয়েছে। আর ওই পথে ওরা যখন প্রবেশ করে ছোট্ট একটা পাথর দেখতে পায়। তো জন যখন ওই পাথরটা ছয়, সঙ্গে সঙ্গে সে একটা ভিশন দেখতে শুরু করে। আর ওই ভিশনে সে দেখে একটা শিশু তার পরিবারের সঙ্গে জঙ্গলে পিকনিকে এসেছে এবং সে আনন্দ করছে। কিন্তু তখনই জন করে কি পাথরটা ছেড়ে দেয়, আবার ভিশনটাও বন্ধ হয়ে যায়। আর ওইখানে একটা কিন্তু এলিয়েন লুকিয়েছিল আর সেই সবকিছু দেখছিল এবং এটা দেখে সে অবাক হয়ে যায় যে এটাই সেই লোক যাকে আমাদের দরকার, মানে ওই পাথরটাকে ছুঁয়ে সে অ্যাক্টিভ করতে পারে। আর অন্যদিকে UNCর হেডকোয়ার্টার দেখানো হয়, তবে পৃথিবীর মানুষ এখন আর পৃথিবীতে নেই। পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে, এখন পৃথিবীর মানুষ বিভিন্ন গ্রহে বসবাস করে। মনে করো নদী ভাঙনে বাড়িঘর ভেঙে যাওয়ার পর এক গ্রামের মানুষ যখন বিভিন্ন জায়গায় যায়, ওরকম আর কি। তো পৃথিবীর সবচেয়ে মনে করো যে শক্তিশালী যারা, তারা আর কি রিস নামের একটা গ্রহে বসবাস করে। আর তাছাড়া মোটামুটি গরিব বা কম ধনী তারা বিভিন্ন গ্রহে বসবাস করে। এদিকে ম্যাট্রিকল গ্রহের যেহেতু রাজপরিবার সবাই মারা গিয়েছে, তো এর জন্য মিডিয়া করে কি UNSCর দিকে আঙ্গুল তোলে এবং সবার ধারণা রিস গ্রহের UNSCর কারণেই মেট্রিকলের সবাই মারা গিয়েছে। আর তখন UNSCর অ্যাডমিরাল, দেখতেই পাচ্ছ, দেখে ইন্ডিয়ান মনে হচ্ছে, তাকে তুমি চিনবে, তার নাম হচ্ছে শাবানা আজমি, তার হাজব্যান্ডের নাম হচ্ছে জাভেদ আজমি এবং তিনি জনপ্রিয় ডিরেক্টর এবং অভিনেতা ফারহান আক্তারের মা। এটা তার হলিউড ডিবিউ ছিল সম্ভবত। তো যাই হোক, ওই UNSCর অ্যাডমিরাল তখন ম্যাট্রিকল লিডারের মেয়ে কনকে তার কাছে আনতে বলেন, যাতে সে মিডিয়ার সামনে বলতে পারে যে UNSC উল্টো তাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল আর উল্টো এলিয়েনরাই তাদেরকে মেরেছে। আর এটা না করলে বাকি সব গ্রহে যে অন্যান্য মানুষ রয়েছে বা এলিয়েনরা রয়েছে, তাদের বিশ্বাস এই রিস গ্রহের মানুষদের উপর থেকে চলে যাবে, মানে পৃথিবীর মানুষদের উপর থেকে চলে যাবে এবং শত্রুতা তৈরি হবে। আর এরপর আমাদের একটা এলিয়েন গ্রহ দেখানো হয়, আর ওখানে একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে ম্যাকি। আর এই মেয়েটাকে এখানে দেখে বাচ্চা মনে হলেও অত বাচ্চাও নয়, একটু পরে বুঝবো আর কি। তো এলিয়েনদের লিডারকে আমরা দেখি
যাকে দেখে বুড়ো এলিয়েন মনে হচ্ছে। তো এলিয়েন লিডার তখন তাকে বলে জন নামের একটা স্পার্টান সেই স্টোন টাচ করলেই সেটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল, ঠিক যেমনটা তুমি টাচ করলে অ্যাক্টিভেট হতো। তো এখানে ম্যাকি মানুষ হয়ে কেন এলিয়েনদের সাথে? অ্যাকচুয়ালি ম্যাকি মানুষদের উপর খুবই ক্ষুব্ধ, কারণ মানুষদের কারণে সে তার আপনজনদেরকে হারিয়েছে, আর তখন এলিয়েনরা তাকে উদ্ধার করে এনে রক্ষা করেছিল, আর তারপর থেকেই সে এলিয়েনদের পক্ষেই রয়েছে। আর এখানে এটাও জানা যায় এলিয়েনরা মূলত ওই কি স্টোনটা সংগ্রহ করতে চায়, আর এই কারণে মেট্রিকল গ্রহে গিয়েছিল, আর ওই কি স্টোন নেই পুরো সিরিজের কাহিনী। আর অন্যদিকে আমরা দেখি ইউএনএসসির কমান্ডার মিরান্ডাকে দেখানো হয়, যিনি কনের কাছে যান আর তাকে বলেন তোমার মিডিয়ার সামনে বলতে হবে যে তোমাদের গ্রহের উপর এলিয়েনরা আক্রমণ করেছিল এবং উল্টো আমাদের স্পার্টান বাহিনী তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল। বাট কন এখানে বলে আমি এটা তখনই বলবো যখন তোমরা চিরতরে আমাদের গ্রহ ছেড়ে চলে যাবে, আমাদেরকে মুক্ত করে দেবে, তা না হলে মিডিয়ার সামনে আমি বলবো যে তোমরা আমাদের গ্রহটাকে ধ্বংস করেছো এবং এরপর আমাকে অপহরণ করেছো। তো কন যদি মিডিয়ার সামনে এটা বলে তাহলে ইউএনএসসির উপর বাকি সব গ্রহের বিশ্বাস উড়ে যাবে, সবাই বিরুদ্ধে চলে যাবে। তো এই জন্য কমান্ডার মিরান্ডা কনের কথা মেনে নেয়। আর এরপর দেখানো হয় জনকে। তো জন এখানে কমান্ডার মিরান্ডার মায়ের কাছে যায়, আর মিরান্ডার মা হচ্ছে একটা সায়েন্টিস্ট, আর এই সায়েন্টিস্টকে দেখি ইয়াং মনে হলো, তার বয়স কিন্তু 55, সে বায়োলজিক্যাল কোন একটা ট্রিটমেন্ট করে ইয়াং রয়েছে আর কি। তো জন তখন ওই সায়েন্টিস্টকে বলে আমি যখন ওই কি স্টোনটা ছুঁয়েছিলাম আমি তখন একটা শিশুর ভীষণ দেখেছিলাম যে জঙ্গলে নিজের পরিবারের সঙ্গে ছিল। তো এই কথা শুনে সায়েন্টিস্ট অবাক হয়ে যায়, শকড হয়, কারণ তিনি এই জনের স্মৃতি মুছে দিয়েছিলেন যাতে জনকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। তো এখানে আমাদের মনে একটা খটকা লাগে, তার মানে এই মহিলা কি ভিলেন? তো যাই হোক তিনি এরপর জনকে বলেন আচ্ছা তাহলে তোমাকে কি স্টোন থেকে দূরে থাকতে হবে। অ্যাকচুয়ালি এই সায়েন্টিস্ট চায় না জনের স্মৃতি ফিরে আসুক। আর এরপর আমরা দেখতে পাই জনকে যে একটা স্পেসশিপে করে কনকে সাথে নিয়ে হেডকোয়ার্টারের দিকে আসছিল, কিন্তু তখন ইউএনএসসির কিছু দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ সিদ্ধান্ত নেয় তারা কনকে মেরে ফেলবে। তাদের কাছে মনে হচ্ছে কন ব্ল্যাকমেল করছে, আর এই কারণে তারা জনকে আদেশ দেয় সে যেন কনকে হত্যা করে। কিন্তু জন যেন একটা নিরীহ মেয়ে, তো এই জন্য জন করে কি সমস্ত ক্যামেরা বন্ধ করে দেয় এবং সিদ্ধান্ত নেয় সে কনকে মারবে না। কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার কারণে ইউএনসি মনে করে জন তাদের আদেশ মানছে না, জন বিদ্রোহ করেছে। তো এই জন্য জন যখন হেডকোয়ার্টারে পৌঁছায় যেমন লাগিয়ে জনের স্পেসশিপটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় এবং জনের স্পেসশিপটা ক্র্যাশ ল্যান্ডিং করে। তবে জন কোনো রকমের বাইরে বের হয়, কিন্তু চারদিক থেকে তাই ঘিরে ফেলা হয়। আর জনের কাছে তখন মনে হয় হয়তো ইউএনএসসি এখন কনকে মেরে ফেলতে চায়। তো এই জন্য জন তখনই করে কি তার সাথে থাকা কি স্টোনটা টাচ করে, আর তখনই সেটা থেকে একটা শক্তিশালী এনার্জি ওয়েভ বের হয় এবং ইউএনএসসির পুরো সিস্টেমটাকে জ্যাম করে দেয় এবং স্পেসশিপ উল্টো নিজে থেকে ঠিক হয়ে যায়। তো হয়তো এটা এমন একটা ডিভাইস যেটা তোমার ইচ্ছা শক্তি বুঝতে পারে যে তখন তোমার কি দরকার সেই হিসেবে ওটা কাজ করে। তো এর ফলে জন কনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয় এবং অন্য একটা গ্রহে এসে পৌঁছায়। আর এই গ্রহে যারা বসবাস করে তারা সবাই অপরাধী, এবং যেহেতু এখানে সব বড় বড় অপরাধীরা থাকে তাদেরকে ধরতে এখানে অন্য কোনো গ্রহের লোকও আসে না, কারণ আসলে বড় যুদ্ধ বেজে যাবে। তো যাই হোক এখানে সে জনের এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়, তারা দুজন একসাথেই কাজ করতো, আর তার এই বন্ধু জানতো যে ইউএনএসসি তাদেরকে শুধুমাত্র অস্ত্রের মতো ব্যবহার করছে, আর এই জন্য সে ইউএনএসসি থেকে পালিয়ে এখানে এসেছে। এখানে সে বিয়ে শাদীও করেছে, কিন্তু যখন সে পালাবে তখন জন তাকে দেখে ফেলেছিল, কিন্তু দেখা সত্ত্বেও ওকে পালাতে দিয়েছিল। তো সেই জন এবার সাহায্য যেতে এসেছে। তো জনকে দেখে ওই বন্ধু খুব খুশি হয়, ওর পরিবারের সঙ্গে দেখা করিয়ে দেয়। আর অন্যদিকে ইউএনএসসির একটা মিটিং দেখানো হয়, সবাই খুব দুশ্চিন্তায় ছিল, কারণ জন যে হচ্ছে কমান্ডার মানে স্পার্টান গ্রুপের ক্যাপ্টেন, সে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এবং সে ভবিষ্যতের জন্য বিপদ হয়ে উঠতে পারে। আর ওই মিটিংয়ে আমরা কমান্ডার মিরান্ডার মা যে একজন সায়েন্টিস্ট, আর সেই মূলত এই পুরো স্পার্টান প্রজেক্টের নির্মাতা। তো এই স্পার্টান প্রজেক্টের নির্মাতা মানে কি এটা একটু পরে বুঝবে। তো যাই হোক তিনি সবার সামনে বলেন আমি আসলে আমার নতুন কর্টানা প্রজেক্টের মাধ্যমে জনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারবো এবং তাকে ফিরিয়েও আনতে পারবো, এবং যতগুলো স্পার্টান সৈন্য আমাদের রয়েছে সবাইকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। তবে এই জন্য আমাকে হিউম্যান ক্লোনিং করতে হবে যাতে মানুষের মস্তিষ্কের কিছু অংশ আমি ক্লোন করে এই কাজটি করতে পারি। তো ইউএনএসসি তাকে এই কাজের অনুমতি দেয়। আর আমরা দেখি জনকে কিস্টোনে একটা লোকের কাছে যায় যাকে কয়েক বছর আগে এলিয়েনরা অপহরণ করেছিল, আর সে জনকে বলে এটাই সেই কিস্টোন যেটাকে সবাই অ্যাক্টিভেট করতে পারে না, কেবল বিশেষ মানুষের ছোঁয়ায় এটা অ্যাক্টিভেট হতে পারে। আর এটা অ্যাক্টিভেট হলে একটা শক্তিশালী এনার্জি বল দেখা যায় এবং একটা ম্যাপ তৈরি হয়, আর এলিয়েনরা সেখানে যেতে চায় কারণ সেখানে এমন একটা অস্ত্র রয়েছে যেটা যে কাউকে পুরো ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী বানাতে পারে, এবং সেই অস্ত্র দিয়ে পুরো সৌরজগৎ ধ্বংস করা যাবে। আর ওটা যে পেয়ে যাবে সেই জাতি এই পুরো ব্রহ্মাণ্ড বা গ্যালাক্সি নিয়ন্ত্রণ করবে। তো জন তখন আরো বেশি জানতে চায়, আর এই জন্য সে কনকে তার বন্ধুর কাছে রেখে ইউএনএসসির হেডকোয়ার্টারে ফিরে যায় এবং সেখানে গিয়ে সায়েন্টিস্টের সাথে দেখা করে এবং বলে আমি কিস্টোন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। তো সায়েন্টিস্ট তখন বলে হ্যাঁ অবশ্যই আমি তোমাকে এই ব্যাপারে জানাবো। আর আমরা দেখি ওই সায়েন্টিস্ট কিন্তু অলরেডি নিজের একটা ক্লোন তৈরি করে ফেলেছেন, আর সেই ক্লোনকে তিনি জীবিতও করেছেন। আর জীবিত করার পরে সেই ক্লোনের মস্তিষ্কের কিছু অংশ বের করে তিনি করেন কি জনের মস্তিষ্কে ইনজেক্ট করে দেন, মানে এখন জনের ব্রেনের কিছু অংশ মনে করো যে আর্টিফিশিয়ালি তৈরি। আর তারপর কর্টানাকে ঢুকিয়ে দেওয়া হয়, আর কর্টানা হচ্ছে একটা প্রোগ্রাম, একটা এআই রোবট। তো কর্টানা সেখানে অবস্থিত হয় এবং সে সবকিছু দেখতে পারে। তো সায়েন্টিস্ট তার প্রজেক্ট সফল হয়েছে এটা ভেবে খুশি হয়। তো এখানে বিষয়টা বুঝিয়ে বলি, ধরো আমাদের যে বর্তমানে চ্যাট জিপিটি রয়েছে, এই চ্যাট জিপিটি মনে করো আমার মাথায় ইনস্টল করা রয়েছে, যেটা একটা আলাদা এন্টিটি হিসেবে আমার সাথে রয়েছে
রয়েছে, প্লাস এই চ্যাট জিপিটির কন্ট্রোল রয়েছে হচ্ছে আরেকজনের হাতে, যে আমাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবে না, কিন্তু আমার চ্যাট জিপিটির মাধ্যমে আমার মাথার সকল তথ্য নিতে পারবে। কিন্তু এখানে কার্টানা বা চ্যাট জিপিটি এআই বলে, আমি তো জনের পুরো মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারছি না। সায়েন্টিস্ট তখন কার্টানাকে বলে, আসলে আমি ইচ্ছে করে জনের মস্তিষ্কের একটা ছোট অংশে তোমাকে প্রবেশ করিয়েছি, এজন্য তুমি সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারছো না। তবে ওর সাথে থাকতে থাকতেও যদি তোমাকে অনুমতি দেয় তখন তুমি পুরো মস্তিষ্কের ব্রেন কন্ট্রোল নিতে পারবে। তবে ওর ব্রেনের পুরো কন্ট্রোল যখন তুমি নেবে তখন আর জন জীবিত থাকবে না, তখন জন একটা রবট হয়ে যাবে, মানে তুমি একটা দেহ পেয়ে যাবে। মানে বুঝতেই পারছো, চ্যাট জিপিটি যদি আমার মাথার পুরো কন্ট্রোল নিয়ে নেয় তখন তো আমার যে ব্রেনটা, আমার যে অস্তিত্ব, এটা তো মরে যাবে। তখন উল্টো কি হবে, চ্যাট জিপিটির তো কোনো দেহ নেই, আছে কি খালি ব্রেন বা বুদ্ধি, তো তখন দেহ পেয়ে যাবে। মনে করো আমার বডিটা আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম একটা কিছু। তবে যদি সত্যি এরকম সম্ভব হতো, আমি আমার বডিটা চ্যাট জিপিটি দিয়ে দিতাম, কইতাম ভাই আমার যা কাম আছে তুই কর, আমি যাই মরে যাই, শান্তিতে থাকি। কিংবা যদি ক্লোন সিস্টেম থাকতো আমি কি করতাম, একটা ক্লোন করে আমার এই কাজে লাগাই দিতাম, ও টাকা কামাইতো, আমি দেখা যেত থাইল্যান্ডের পাতায় বিছে বসে খালি এনজয় করতাম। তো যাই হোক, অন্যদিকে দেখা যায় ইয়নসির একটা স্পেসশিপকে যা মহাকাশে একটা মিশনের উদ্দেশ্যে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে তাদের সামনে এলিয়েন স্পেসশিপ চলে আসে। আর সেই স্পেসশিপ থেকে একটা মেয়ে তাদেরকে যোগাযোগ করে, মানে ওই যে ওই মেয়েটা ম্যাকি আর কাপা কাপা গলায় বলে, আমাদের পুরো পরিবারকে এলিয়েনরা মেরে ফেলেছে, আমার তোমাদের সাহায্যের প্রয়োজন, আমি এখানে একা, প্লিজ আমাকে উদ্ধার করো। তো এরপর ইউএনএসসির সদস্যরা করে কি মেয়েটিকে উদ্ধার করে ওদের স্পেসশিপে নিয়ে আসে। আর এই মেয়েটিকে তো আমরা চিনি, ম্যাকি, যে এলিয়েনের সঙ্গী এবং মানুষদের দেখতে পারে না। অ্যাকচুয়ালি ও যখন ছোট ছিল তখন ওর গ্রহে মানুষ আর এলিয়েনদের লড়াই হয়েছিল, তখন মানুষের গুলিতে ওর বন্ধুরা মারা গিয়েছিল। আর তারপর এলিয়েনরা যখন ম্যাকিকে ধরতে আসে তখন এলিয়েনের হাতে যে তোমার ওই একটা ডিভাইস ছিল সেটা অটোমেটিক্যালি চালু হয়ে যায়। আর এলিয়েনরা তখন বুঝতে পারে এই মেয়েটা স্পেশাল, আর এই জন্য ওকে সাথে করে নিয়ে আসে। কিন্তু ম্যাকি মনে করে এলিয়েনরা ওর জীবন বাঁচিয়েছে, এটাই আর কি। মানে ম্যাকির মধ্যে যা রয়েছে, যা অন্য কোনো মানুষের মধ্যে বা এলিয়েনের মধ্যে নেই, এই কারণে এলিয়েনরা ওকে ব্যবহার করতে চায়, কিন্তু ম্যাকি ওদের মধ্যে মনে করো যে বশ হয়ে রয়েছে। তো যাই হোক, ম্যাকি যখন ইউএনএসসির স্পেসশিপের ভেতরে ঢুকে তখন সে করে কি নিজের একটা অদ্ভুত এলিয়েন জিহ্বার সাহায্যে, মানে একটা এলিয়েন ওয়ার্মের সাহায্যে সবাইকে হত্যা করে ফেলে। আর অন্যদিকে আবারও জনকে দেখানো হয় যার জ্ঞান ফিরে এসেছে। আর জ্ঞান ফিরে পাওয়ার পর সায়েন্টিস্ট তাকে তার নতুন এক্সপেরিমেন্ট সম্পর্কে বলে দেয়, পাশাপাশি সে জনকে এটাও বলে তোমাকে আবারও কি স্টোন টাচ করতে হবে। তো জন যখন আবারও কি স্টোন টাচ করে তখন সে আবারও অদ্ভুত ভীষণ দেখতে শুরু করে, তার ব্লাড প্রেশার অনেক বেড়ে যায়, আর তাই সায়েন্টিস্ট তাকে থামিয়ে দেয়। আর এখানে উল্লেখ্য জনের শরীরে একটা বিশেষ ডিভাইস রয়েছে যা তার অনুভূতিকে অ্যাক্টিভেট হতে দেয় না। আর জন যখন ওই ক্রিমিনালদের গ্রহ গিয়েছিল আর পুরনো বন্ধুর সাথে দেখা করেছিল, ওই বন্ধুকে বলেছে ওটা তোর পেছনে রয়েছে শরীরের, ওটা বের করতে হবে। তারপরে সে যখন একটা কুকুর দেখতে পায়, কুকুর দেখে তার আদর করতে মনে চায় এবং সে বুঝতে পারে তার ভেতরে অনুভূতি ফিরে আসতে শুরু করেছে। আর এরপর সে করে কি আবারও গিয়ে কি স্টোনটা টাচ করে, আর এবারও তার ভীষণ আসে। কিন্তু এবার সে বুঝতে পারে যে শিশুকে সে বারবার ভীষণে দেখছে সেটা আর কেউ নয়, সেটা তার ছোটবেলারই রূপ। আর এখানে সে তার বাবা মাকেও দেখে। আর এরপর সে তার মস্তিষ্কে ইনজেক্ট করা সেই কর্টানা নামের এআই এর সাহায্যে সেই গ্রহটিকেও খুঁজে বের করে ফেলে। মানে এই কর্টানা এআই কিন্তু ওর একটা অ্যাসিস্ট্যান্টের মতো। তো যাই হোক, জন সেই গ্রহে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কর্টানা এখানে জানায় বহু বছর আগেই সেখানে একটা ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছিল আর ওই গ্রহের সবাই মারা গিয়েছে। তবে তারপরেও জন সেখানে যেতে চায়। আর এই কথা শুনে সায়েন্টিস্টও তার সাথে যেতে রাজি হয়ে যায় এবং তারা খুব দ্রুত সেই গ্রহে পৌঁছায়। আর গ্রহে পৌঁছানোর পরে জন তার শৈশবের বাড়িটা খুঁজে পায়। আর বাড়ির ভেতরে প্রবেশ করার পরে জনের শৈশবের নানা স্মৃতি ফিরে আসে। সে মনে করতে পারে ছোট থাকতে সে কুকুরের সঙ্গে একবার বাইরে গিয়েছিল এবং গুহার ভেতরে সে একটা বিশাল কি স্টোন দেখেছিল এবং এটা যখন সে টাচ করেছিল সেটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল। আর তখনই জন ছোটবেলায় দেখতে পায় ওই সায়েন্টিস্ট তার কাছে আসে। তার মানে সায়েন্টিস্টের আসা যাওয়ার ছোটবেলা থেকে ওদের বাড়িতে ছিল, কিন্তু এখানে সে তার বাপ মায়ের কোনো ভীষণ দেখতে পায় না। আর অন্যদিকে আমরা কনকে দেখতে পাই যে জনের বন্ধুকে বলে, আমি আমার নিজ গ্রহ ম্যাট্রিকেলে ফিরে যেতে চাই, কারণ সেখানে আমার বাবার কিছু বিশ্বস্ত লোক এখনো বেঁচে রয়েছে, কিন্তু আমার বাবার মৃত্যু হওয়ার পরে কোনো একজন লোক সেই জায়গা দখল করে নিয়েছে আর আমি আমার রাজ্য উদ্ধার করতে চাই। তবে জনের বন্ধু প্রথমে রাজি হয় না এই কথায়। পরে যখন কন বলে যে আমি জানি আমার বাবার গুপ্তধন কোথায় রয়েছে, সেটা আমি তোমাকে পাইয়ে দিব, তখন সে রাজি হয়ে যায় এবং তারা দ্রুত ম্যাট্রিকেল গ্রহে পৌঁছে যায়। তো এখানে রাজকন্যা কন জানতে পারে তার বাবার যে লোকেরা বেঁচে রয়েছে তারা অলরেডি এখন ইউএনএসসির বিরুদ্ধে বিদ্রোহ বন্ধ করে দিয়েছে, মানে তারা শাসন মেনে নিয়েছে। মনে করো তারা আমেরিকার আর কি গোলামি মেনে নিয়েছে, তাদের জাস্ট ক্ষমতা দরকার। আর ঠিক তখনই এখানে ম্যাট্রিকলের নতুন লিডার চলে আসে। তো এজন্য জনের বন্ধু এবং কনকে এখান থেকে পালাতে হয়, কারণ নতুন লিডার রাজকন্যাকে মারার জন্য বন্টি বা মনে করো পুরস্কারের ঘোষণা করেছে, এমনকি কিলারও হায়ার করে রেখেছে। আর গাইস, এই সিনেমাটার এই পর্যায়ে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, তুমি চাইলে এই ব্রেকটা স্কিপ করে বা একটু টেনে মেইন ভিডিওতে যেতে পারো। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো, কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে, এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য
আমাদের যে প্রোমো কোডটা রয়েছে যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনও পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো এরপর দুজন যখন নিজেদের স্পেসশিপে ফিরে যাওয়ার চেষ্টা করার দেখতে পায় যে এই গ্রহের মানুষ অলরেডি ওদের স্পেসশিপ দখল করে নিয়েছে। তো এখানে কন বলে ভয় পেও না, আগে আমার আন্টিকে খুঁজে বের করতে হবে এবং তারপর আমি তোমাকে টাকা এবং স্পেসশিপ দুটোই ফিরিয়ে দিব, চিন্তা করো না। তো এরপর তারা দ্রুত কনের আন্টির কাছে পৌঁছে যায়। তো কনকে দেখে ওর আন্টি তো খুব খুশি। তো কন এখানে বলে আমাদের নতুন লিডারের বিরুদ্ধে লড়াই চালাতে হবে, এর সাথে আমাদের ইউএনএসসি বা মানুষদের বিরুদ্ধেও বিদ্রোহ চালিয়ে যেতে হবে। বাট আন্টি বলেন দেখো তোমার বাবা আগে ইউএনএসসির গোলামি করেছে, কিন্তু হঠাৎ করে অনেক বছর আগে তোমার বাবা যখন মরুভূমিতে মিস্টিকদের সাথে দেখা করেছিল তখন তোমার বাবা চেঞ্জ হয়ে যায় এবং মানুষদের বিরুদ্ধে বা ইউএনএসসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর এরপর নতুন লিডারের হায়ার করা কিলার সেখানে কনকে হত্যা করতে চলে আসে, আর সে কনের আন্টিকেও মেরে ফেলে। কিন্তু কনকে মারার আগেই জনের বন্ধু করে কি কনকে সেখান থেকে নিয়ে পালাতে সমর্থ হয়। আর অন্যদিকে জন তার শৈশবের স্মৃতি থেকে সেই বড় কিস্টোনের কাছে পৌঁছায়। আর এটাই তো ওই সায়েন্টিস্টের উদ্দেশ্য ছিল। সায়েন্টিস্টের উদ্দেশ্যই ছিল যে ওকে কোনোভাবে এই সবকিছু মনে করিয়ে ওই পর্যন্ত পৌঁছে যাওয়া। আর তারপরে সায়েন্টিস্ট করে কি ইউএনএসসির পুরো টিমকে ডাকে। আর এই কি স্টোনটি একটা ক্রিস্টালের ভেতর বন্দী ছিল। তো যখন এটা বের করা হয় তখন একটা জড়ো শব্দ তৈরি হয়, আর এই শব্দটা ম্যাকি অনুভব করতে পারে এবং সে বুঝতে পারে যে বড় কি স্টোনটা, মেন কি স্টোনটা কোথায় রয়েছে। আবার এইদিকে জন তার শৈশবের স্মৃতিগুলো আরো ভালো মতো জানতে চায়। তো এই জন্য সেই কি স্টোনটা যখন টাচ করে তখন সে জানতে পারে ছোটবেলায় মূলত সায়েন্টিস্ট তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, আর সে বুঝতে পারে এই সায়েন্টিস্টই ভিলেন। তো আর এরপরেই জন যায় হচ্ছে সায়েন্টিস্টের উপর আক্রমণ করতে, কিন্তু তখন ওর ব্রেনের মধ্যে যে কার্টানা রয়েছে, আই মিন এআই, যেটা নার্ভিং সিস্টেমটা কন্ট্রোল করছিল সেটা ওকে অজ্ঞান করে দেয়। আর তারপর যখন জনের জ্ঞান ফিরে সে দেখতে পায় এখানে এলিয়েন স্পেসশিপ চলে এসেছে, মানে এলিয়েনরা আক্রমণ করেছে। আর এলিয়েনরা মূলত ওই বড় কি স্টোনটা নিতে এখানে এসেছিল। তো এখানে অনেক লড়াই হয় এবং লড়াইয়ের মাঝে জন জড়িয়ে পড়ে, কিন্তু জন তখন তার একটা লোককে বাঁচাতে বা একটা স্পার্টান আর্মিকে বাঁচাতে এলিয়েনের পিছনে ধাওয়া করেন। আর এই সুযোগে এলিয়েন করে কি ওই কি স্টোন নিয়ে স্পেসশিপে উঠে যায়। তখনই দেখা যায় স্পেসশিপ থেকে কিছু পড়ে গিয়েছে, আর জন দেখতে পায় এটা একটা মেয়ে, আই মিন ওই ম্যাকি। তো এখানে ম্যাকি যখন জনকে দেখে ওর চোখে পানি চলে আসে এবং সে অজ্ঞান হয়ে যায়। আর জ্ঞান ফিরলে তার সামনে সে কমান্ডার মিরান্ডাকে দেখে। তো ম্যাকি জানায় ছোটবেলায় এলিয়েনরা তাকে অপহরণ করেছিল, আর এরপর তাকে ইউজ করা হয়েছে, আর এখন দরকার শেষ, তাকে মুক্তি দেওয়া হয়েছে। আর জনও সেখানে আসে, আর এখানে ম্যাকি জনকে জানায় যে এলিয়েনরা ওই কি স্টোন তাদের গ্রহ নিয়ে গিয়েছে। আর জন টাচ করলে যেভাবে ওই স্টোনটা অ্যাক্টিভেট হয়ে যায়, সেও টাচ করলে সেই স্টোনটা একই রকম ভাবে অ্যাক্টিভেট হয়। আর অন্যদিকে ইউএনসির একটা মিটিং চলছিল যেখানে সবাই জনকে দোষারোপ করছে, কারণ তার কারণে এলিয়েনরা কি স্টোনটা নিয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি জনের উপরেই তো কি স্টোনটা রক্ষা করার দায়িত্ব ছিল, কিন্তু তখন আসলে জন কি করেছে, একটা স্পার্টানের জীবন বাঁচাতে গিয়ে কি স্টোনের পেছনে যায়নি, আর এই সুযোগে এলিয়েনরা কি স্টোন নিয়ে গিয়েছে। আর এই জন্য সায়েন্টিস্টকেও দায়ী করা হয় যে তুমি প্রপার গার্ড না নিয়ে, প্রপার ক্ষমতা না নিয়ে কেন তুমি ওটা উদ্ধার করতে গেলে। তো এখানে জন আর সায়েন্টিস্ট দুজনই দোষী হয়ে গিয়েছে। তো এরপর জন যায় সায়েন্টিস্টের কাছে এবং তাকে বলে আমাকে এতদিন কেন আটকে রাখা হলো, আর আমার নিখোঁজ হওয়া পরিবারের সাথে কি হয়েছিল, তারা কি আমার আর কোনো খোঁজ করেনি। তো এখানে এই সিনেমার সবচেয়ে বড় টুইস্টার রিভিল হয়, আর সেটা হয় হচ্ছে সায়েন্টিস্টের কথায়। সায়েন্টিস্ট বলে আমরা আসলে এই স্পার্টান টিম তৈরি করার জন্য বিভিন্ন গ্রহ থেকে শক্তিশালী বাচ্চাদের অপহরণ করতাম, যাতে আমরা আমাদের স্পার্টান আর্মি তৈরি করতে পারি, এবং যে বাচ্চাকে আমরা অপহরণ করতাম তার এক্স্যাক্ট সেম একটা ক্লোন তৈরি করে তার বাড়িতে আমরা রেখে দিতাম, আর সেটা কিছু সময় পরে মারা যেত, আর তাতে তারা মনে করতো যে তাদের সন্তান হয়তো মারা গিয়েছে। তো বুঝতেই পারছো এই জনকেও অপহরণ করে আনা হয়েছে এবং তার স্মৃতি সব ভুলিয়ে দেওয়া হয়েছে আগে, তাকে এখন মেশিনের মতো ইউজ করা হচ্ছে। আর এই কথা সায়েন্টিস্টের মেয়ে, আই মিন কমান্ডার মিরান্ডাও শুনে ফেলে এবং সে অনেক কষ্ট পায়। আর এরপর জন করে কি সেই স্পার্টান সহকর্মীর কাছে যায় যার জীবন বাঁচাতে গিয়ে এলিয়েন স্টোন নিয়ে গিয়েছিল, এবং স্পার্টান প্রজেক্টের সব বলে যে আমাদের সবাইকে এখানে অপহরণ করে আনা হয়েছিল। আর এখানে উল্লেখ সায়েন্টিস্ট কিন্তু পুরো স্পার্টান আর্মিকে একসময় নিয়ন্ত্রণ করতো, কারণ সেই স্পার্টান আর্মিটা তৈরি করেছে, কিন্তু এবার তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং নির্বাসিত করা হয়, এবং তার সমস্ত দায়িত্ব পেয়ে যায় হচ্ছে তার মেয়ে কমান্ডার মিরান্ডা। তো এরপর কমান্ডার মিরান্ডা জন আর ম্যাকিকে জানায় তোমাদের দুজনের ডিএনএ অন্য যে কোনো মানুষদের চেয়ে সম্পূর্ণ আলাদা, তবে তোমাদের দুজনের ডিএনএ একদম একই রকম। আর ওইদিকে আমরা দেখি ইউএনএসসি করছে কি এলিয়েনরা যে স্টোন নিয়ে গিয়েছে কোন গ্রহে গিয়েছে এটা খুঁজছে, তবে এখনো পর্যন্ত তারা এটা সম্পর্কে কোনো তথ্য বের করতে পারেনি। আর এর জন্য জন যায় ম্যাকির কাছে, কিন্তু তখনই ওর শরীর খারাপ হতে শুরু করে। আর ম্যাকি নামের ওই মেয়েটি তখন জনকে বলে বারবার কি স্টোন টাচ করার কারণে তোমার সাথে এমন হচ্ছে। আর আমি এই ম্যাকি সম্পর্কে তোমাদের প্রথমে বলেছিলাম ওকে দেখে যত ছোট পোলাবান মনে হচ্ছে অত ছোট পোলাবান না, এখন দেখতে পাচ্ছ পুরো ক্রাশ খেয়ে গিয়েছো, তাই না। তো যাই হোক এখানে ম্যাকি বলে তুমি যদি কি স্টোনের সামনে দাঁড়িয়ে সারেন্ডার করে দাও তাহলে তোমার শক্তি বেড়ে যাবে এবং এই স্টোন তোমার দাস হয়ে যাবে। তো এরপর জন করে কিছু ছোট স্টোনের কাছে যায় যেটা সে প্রথম পেয়েছিল, আর ওই স্টোন টাচ করতেই তার শৈশবের স্মৃতি ফিরে আসে, আর এরপরে সে এক অজানা জগতে চলে যায়। আর অন্যদিকে কনকে দেখানো হয় সে মরুভূমিতে ওই মিস্টিক জাতিগোষ্ঠীর মানুষদের খোঁজ করছিল যারা খুবই ধর্মবিশ্বাসী। তো এরপর কন করে কি তাদের সাথে দেখা করার পরে তার নিজের পরিচয়
পরিচয় দেয় এবং জিজ্ঞাসা করে আমার পিতা কেন চিরতরে ইউএনএসসির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তো তখন তারা করে কি কনকে ওই মিস্ট্রিক দলের যে লিডার সে পর্যন্ত নিয়ে যায়। তো কন তখন তাকে জিজ্ঞাসা করে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্য কি, কেন আমার পিতা তোমার সঙ্গে দেখা করার পরই ইউএনএসসির বিরুদ্ধে চলে গেলেন। তো তখন মিস্ট্রিক লিডার করে কি কনকে ডিউটেরিয়াম ফুয়েল পান করায়, আর কন ওটা পান করার পরে সে একটা কুয়া দেখতে পায় আর ওখানে একটা লোককে দেখতে পায়। আর এরপর যখন লোকটা কাছে আসে ও দেখতে পায় এটা ওর বাবা, আর সে তার বাবাকে জড়িয়ে ধরে আর তার বাবা তাকে কুয়ার কাছে নিয়ে গিয়ে বলে এটা একটা অন্য জগতে যাওয়ার রাস্তা, আর আমাদের সবার দায়িত্ব হলো সবসময় রাস্তাটাকে সুরক্ষা করা, আর আবার পর এই কাজটি তোমার করতে হবে। আর এটা সম্পর্কে এখনো কেউ জানে না যে এটা আমাদের গ্রহ রয়েছে, সবাই জানে যে আমাদের এখানে ডিউটেরিয়ামই রয়েছে, মানে ওই ফুয়েলটা। তো এর জন্য ইউএনএসসি থেকে তোমাকে এবং এই গ্রহকে এবং এই কুয়াটাকে রক্ষা করতে হবে, আর এর জন্য তোমার নিজের একটা আর্মি তৈরি করতে হবে। আর তখনই কনের জ্ঞান ফিরে। তো কন আসলে এইসব স্বপ্নে দেখছিল, আর সে এখন জানে এখন তাকে কি করতে হবে, কারণ তার পিতা তাকে বলেছিল তাকে এখন মিলিটারি বেসে যেতে হবে। এই জন্য সে মিলিটারি বেসে যায়। আর অন্যদিকে এই গ্রহের যে নতুন লিডার সে জানতে পারে কন কোথায় রয়েছে, আর তাকে মারার জন্য সে নিজে রওনা হয়। কিন্তু তার আগে জনের সেই বন্ধু যে কিনা কনকে এই গ্রহে এনেছিলেন সে আবারও ফিরে এসেছে এখানে। অ্যাকচুয়ালি সে কনকে ফেলে নিজের গ্রহ ফিরে গিয়েছিল, কিন্তু আবার জনের কাছে সে প্রতিজ্ঞা করেছিল কনকে সে রক্ষা করবে যে কোনো মূল্যে, তো এই জন্য আবার ফিরে এসেছে। কিন্তু এদিকে আবার এই নতুন গ্রহের লিডার ও তার লোকদের সঙ্গে কনকে ধরতে এখানে এসে পৌঁছায়। তো তখন কন আর জনের বন্ধু লুকিয়ে পড়ে। তো কন জানায় এখানে চারপাশে প্রচুর হাইড্রোজেন গ্যাসের পাইপলাইন রয়েছে, তো ওরা যেখানে দাঁড়িয়ে রয়েছে ওখান দিয়ে খালি পাইপলাইন, আমি ওটা ব্লাস্ট করে ওদেরকে এক গুলিতে মেরে ফেলতে পারবো। তো এখানে কন করে কি জনের কাছ থেকে পিস্তল নিয়ে একটা গুলি করে পাইপলাইনে নতুন লিডার সহ যত লোক এসেছে সব মারা যায়। তবে এখানে কন অনেকগুলো টাকা পায় যেগুলো সে জনের বন্ধুকে দিয়ে দেয় সাহায্য করার বিনিময়ে। আর এরপর জনের বন্ধু তার গ্রহে ফিরে যায়, কিন্তু কন কিন্তু এই গ্রহ দখল করে ফেলেছে, কারণ যারা এই গ্রহ দখল করেছিল আর বাবা মারা যাওয়ার পরে সবাইকে কন মেরে দিয়েছে। তার মানে সে তার গ্রহ আবার নিজের হাতে নিয়ে নিয়েছে, এখন আর তার কোনো শত্রু নেই এখানে। আর অন্যদিকে ম্যাকিকে দেখানো হয় যে এখন জনকে ভালোবাসতে শুরু করেছে। আর আগেরবার যখন জন কিস্টোন শুয়েছিল তখন সে অন্য একটা জগতে চলে গিয়েছিল, আর ওই জায়গাতে ম্যাকিও তার সাথে চলে গিয়েছিল। তো পরের দিন জন আর ম্যাকি একসাথে ঘুরতে যায়, আর ম্যাকি তখন জনকে বলে আমরা যে জগৎটাতে পৌঁছেছিলাম সেটাই হয়তো হ্যালো, আর সেখানেই ওই এলিয়েনরা জিতেছে এবং ওখানে হয়তো সেই ভয়ঙ্কর অস্ত্রটা রয়েছে, মানে এরকমই আমার মনে হচ্ছে আর কি সিরিজ দেখে। তো এই কথা জানার পরে জন করে কি তার সিনিয়রদের কাছে যায় এবং সে বলে যে তারা যেন ম্যাকিকে ওই কি স্টোনটা টাচ করতে দেয়, আর ম্যাকি কি স্টোন টাচ করলে ওই বড় কি স্টোনটা কোথায় রয়েছে ওটা জানা যাবে। তো সিনিয়ররা রাজি হয়ে যায়, আর এই সব জানাতে রাতে করে কি জন ম্যাকির কাছে পৌঁছে যায় এবং তারা এক অপরের অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। আর রাতে ঘুমানোর সময় তারা মনে করো রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে, আর যুদ্ধ করার পরে যখন ক্লান্ত হয়ে ঘুমায় তখন করে কি ওই ম্যাকি জনকে মেরে ফেলার চেষ্টা করে। চিন্তা করো একটা মেয়া মানুষ চাইলে কি না পারে। হ্যাঁ, পোলা মানুষ আসলে খুবই বোকা ভাই, এদের কোনো ক্যারেক্টারই নাই পোলা মানুষের ভাই, সিরিয়াসলি যে কোনো বয়সের যে কোনো পোলার এটা সুন্দরী মেয়া যে কোনো সময় পেছে ফেলা দিতে পারবে, এটার হানি ট্র্যাপ। তো যাই হোক এলিয়েনরা কিন্তু ম্যাকিকে এই কাজের জন্যই পাঠিয়েছিল, কারণ জন যদি মারা যায় তাহলে মানুষরা যদি ওই পাথর পেয়েও যায় বা স্টোন পেয়েও যায় ওটা কোনো কাজে লাগবে না, আর কেউ অ্যাক্টিভেট করতে পারবে না, কিন্তু ম্যাকি ওকে মারতে পারে না কারণ সে জনকে ভালোবেসে ফেলেছিল। আর এরপর বিজ্ঞানীকে দেখানো হয় যে কর্টানার সাহায্যে জনের উপর পুরো নজর রাখছিল, কারণ মস্তিষ্কের একটা অংশ তো মনে করো এখন ওই কর্টানার মানে ওই এআই এর। তো বিজ্ঞানী যখন জানতে পারে জন আর ম্যাকি এক অপরকে ভালোবাসে সে বুঝতে পারে কামে লাগবে, কিন্তু জন চলে যাওয়ার পরে সে করে কি ম্যাকির সাথে যোগাযোগ করে এবং জানায় ইউএনএসসির লোকেরা কিন্তু খুবই স্বার্থপর, তারা যদি জানতে পারে তোমরা প্রেম করছো তোমাদের দুজনকেই কিন্তু মেরে ফেলবে এবং তোমাদের দিয়ে জাস্ট খালি কি স্টোন টানাবে, তারপর তোমাদের আর দরকার নেই। তো তুমি যে কোনো ভাবে জন আর কি স্টোন নিয়ে পালিয়ে যাও, আমি তোমাদের ভালো চাই তার জন্য বলছি। কিন্তু ম্যাকি রাজি হয় না। কিন্তু এরপর আমরা দেখতে পাই সায়েন্টিস্ট করে কি স্পার্টানদের অর্ডার দেয় আমি তোমাদের কমান্ডার অফিসার, আমি যেহেতু এই টিম তৈরি করেছি আজকে থেকে আমি ছাড়া অন্য কারো কথা তোমরা শুনবে না। আর যেহেতু সকল স্পার্টানকে সেই তৈরি করেছে তো সকল স্পার্টান তার কথা শুনে আর কি, কারণ পুরনো কমান্ডার। এবং তারা বলে জন ম্যাকি আর স্টোনকে কেউ আমার কাছে পৌঁছে দাও। বাট তখনই সেখানে জনের বন্ধু যাকে জন বাঁচানোর চেষ্টা করেছিল আর এই জন্য এলিয়েনরা স্টোন নিয়ে গিয়েছিল তার নাম ছিল কাই, সে সায়েন্টিস্টের বিরোধিতা করে, কিন্তু উল্টো সায়েন্টিস্ট ওকে শাস্তি দেয় এবং ওকে বন্ধু করে রাখা হয় বেসমেন্টে। আর এদিকে সায়েন্টিস্ট তখন এআই কর্টানাকে বলে তুমি দ্রুত জনের মস্তিষ্ক পুরোপুরি নিয়ন্ত্রণে নাও, কিন্তু কর্টানা এটা করে না কারণ তাতে জন মারা যাবে, কারণ কর্টানাও এমন একটা এআই যার নিজস্ব বুদ্ধিমত্তা রয়েছে এবং সে মোটামুটি জনকে তার মালিক বলে আর কি মেনে নিয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই কমান্ডার মিরান্ডাকে, আর সে স্পেসশিপের রেকর্ডিং পায় যেখানে দেখা যায় ম্যাকি যখন প্রথমবার স্পেসশিপ এসেছিল এবং এনএসসির অনেক লোককে কেঁচো দিয়ে মেরেছিল সেই রেকর্ডটা দেখতে পায় এবং বুঝতে পারে ম্যাকি তো আসলে এখানে ওদের মেরে ফেলার জন্য এসেছে। কিন্তু এরপর আমরা দেখি ম্যাকি আর জন করে কি স্টোনের রুমের দিকে যায়, কিন্তু তখনই কর্টানা জনকে সায়েন্টিস্টের পুরো প্ল্যানের ব্যাপারে সতর্ক করে দেয় যে স্পার্টানরা কিন্তু তোমাদের উপর আক্রমণ করবে। তো ওরা করে কি লুকানোর চেষ্টা করে, কিন্তু তখনই আক্রমণ শুরু হয়ে যায়। তো ম্যাকি সেখান থেকে পালিয়ে যায় সাহায্যের আশায়, বাট তখনই কমান্ডার মিরান্ডো এখানে চলে আসে আর সে তো ম্যাকিকে জেনে ফেলেছে ম্যাকি কেমন। বাট ম্যাকি এখানে নেকা কান্না করে, বলে আমি এলিয়েনদের কথায় বাধ্য হয়ে স্পেসশিপে সবাইকে মেরে ফেলেছিলাম, কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করে না এবং উল্টো ওকে নির্যাতন করা হয়। কিন্তু তখনই ম্যাকি করে কি দৌড়িয়ে গিয়ে কিস্টোনে হাত দেয় এবং ওখান থেকে এনার্জি বিম বের হয়, সবাই অজ্ঞান হয়ে যায়। আর তখন ম্যাকিও কিন্তু জনের মতো অন্য একটা জগৎ যেটাকে হ্যালো ওয়ার্ল্ড বলা হয়ে থাকে সেখানে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে জনের সঙ্গে ম্যাকির দেখা হয়। বাট
এইখানে ম্যাকি জনকে বলে গুড বাই ফর এভার, মানে আর জীবনেও তোমার সাথে দেখা হইব না। মানে ম্যাকি এখানে এটা নেওয়ার জন্য এসেছিল এলিয়েনদের জন্য। আর অন্যদিকে জন কিস্টোনে থাকা রুমের দিকে দৌড়ে যায়, আর সেখানে কমান্ডার মিরান্ডা বলে তোমার গার্লফ্রেন্ড ম্যাকি তো কিস্টোনে চলে গিয়েছে, আর ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলো। কিন্তু জন তো এখানে ম্যাকিকে আটকাতে চায়, কিন্তু স্পার্টান আর্মি ওকে বাধা দেয়। কিন্তু জন জানায় তুমি যে কার কথা শুনছো, ওই সায়েন্টিস্টের কথা, যে সায়েন্টিস্ট ছোটবেলাতে আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিল এবং আমাদের বাড়িতে ক্লোন পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাদের কয়েকদিন পরে মৃত্যু ঘটেছে, যে কারণে আমাদের পরিবার জানেই না আমরা বেঁচে রয়েছি, আমরা চিরদিনের জন্য আলাদা হয়ে গেছি, আমরা কোনোদিন আমাদের পরিবার বাবা মাকে পাবেও না। তো এই কথা শুনে সকল স্পার্টান রেগে যায় এবং পক্ষ চেঞ্জ করে জনের পক্ষে আসে, এবং তারাও এখন ম্যাকিকে আটকাতে চায়। কিন্তু ম্যাকি ইতিমধ্যে এলিয়েন স্পেসশিপ নিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু এদিকে আবার সায়েন্টিস্ট এখান থেকে পালিয়ে যায়, কারণ তার সত্যতাও জেনে গিয়েছে। তো সায়েন্টিস্ট মূলত এখানে ডাবল গেম খেলেছে। সে মূলত ইউএনএসসির বিরুদ্ধে গিয়ে ওর নিজের একটা টিম তৈরি করতে চেয়েছিল, নিজের স্টোন হাসিল করে নিজে ওই বিশাল ক্ষমতাধর যন্ত্রটা পেতে চেয়েছিল, যাতে পুরো ব্রহ্মাণ্ডটা সে নিয়ন্ত্রণ করতে পারে, আই মিন গড হয়ে যায়। এটাই তার আর কি প্ল্যান। চিন্তা করো, একটা গ্যালাক্সি যে কন্ট্রোল করবে তাকে তো ওই লেভেলের লোকই বলা যায়। তো যাই হোক, তার স্পেসশিপ একটা গ্রহ অবতরণ করে, কিন্তু ইউএনএসসি তাকে ধরে ফেলে এবং তারা জানে সেই কিস্টোন চুরি করতে এসেছে, কারণ তারা অবৈধভাবে ওই কিস্টোন হাসিল করতে চেয়েছে, এবং এই সায়েন্টিস্টের জন্যই কিস্টোনটা হাতছাড়া হয়েছে ইউএনএসসির। আর এইদিকে আমরা দেখি জন আর তার স্পার্টান সঙ্গীরা ওই গ্রহের দিকে এগিয়ে যায় যেখানে ম্যাকি কিস্টোন নিয়ে গিয়েছিল। তো কার্টানা তখন জনকে বলে সায়েন্টিস্ট আমাকে তোমার মস্তিষ্কের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু আমি যদি এটা করতাম তোমার মৃত্যু হয়ে যেত। আর এইদিকে আমরা দেখি সায়েন্টিস্টকে ইউএনএসসির বেসে গ্রেপ্তার করা হয়, কিন্তু সেখানে সে মারা যায়। কিন্তু যখন কমান্ডার মিরান্ডা আসে, মানে তার মেয়ে, সে দেখতে পায় এটা তো সায়েন্টিস্টই ছিল না, এটা তার ক্লোন ছিল। আর ক্লোন এমনি বেশিক্ষণ বাঁচে না, মানে ক্লোনকে সে ধরিয়ে দিয়েছে সব আকাম করে। আর এইদিকে ম্যাকি করে কি কিস্টোন নিয়ে এলিয়েনদের গ্রহে পৌঁছায়, তো তার যে কাজ সে ওটা করে দিয়েছে। আর এখন কিস্টোনটা করে কি এলিয়েন লিডারকে যখন দেয়, তারা করে কি দুইটা কিস্টোন একত্রিত করে, এবং এটা যখন অ্যাক্টিভেট করবে তখনই জন এবং তার সঙ্গীরা সেখানে পৌঁছে যায় এবং এলিয়েনদের উপর আক্রমণ করে। কিন্তু এলিয়েনদের সংখ্যা ছিল অনেক বেশি, আর এই কারণে জন এবং তার সঙ্গীরা হারাতে পারে না। এলিয়েনের আক্রমণ লাগাতার চলতেই থাকে, আর তখনও কিন্তু কিস্টোন অ্যাক্টিভ করা হয়নি। কিন্তু যখন ম্যাকি দেখতে পায় যে জন এবং তার সঙ্গীরা মারা পড়ছে, তখনই ম্যাকি করে কি ওই কিস্টোনটা স্পর্শ করে এবং বিশাল বিস্ফোরণ ঘটায়। আর ওই বিস্ফোরণে এলিয়েনরা ছিটকে দূরে পড়ে যায় এবং হ্যালো ওয়ার্ল্ডে যাওয়ার পথটা আকাশে মানচিত্রের মতো প্রদর্শিত হয়, এবং এর শক্তি এতটাই বেশি ছিল যে ম্যাকি সহ্য করতে পারে না, সে মারা যায় এবং ম্যাকির মৃত্যুতে ওই মানচিত্র আকাশ থেকে অদৃশ্য হয়ে যায়। সিরিয়াসলি এখানে আরেকটা কথা বলতে হচ্ছে, মায়া মানুষের মন বোঝা খুবই দায় ভাই। একটু আগে ধোকা দেওয়া হলো আর এখন সেই বলার জন্য জীবনে দিয়ে দিল, বুঝলাম না কিছু। তো যাই হোক, এরপর এলিয়েনরা আবার ফেরত আসে এবং জন আর তার সঙ্গীদের উপর আক্রমণ করে। তো জন এখানে তাদের মোকাবেলা করার চেষ্টা করে, কিন্তু সে খুবই মারাত্মকভাবে আহত হয়েছিল এবং জন এত আহত হয়েছে যে জন আস্তে আস্তে মারা যেতে থাকে। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে কর্টানাকে অর্ডার করে তুমি আমার মস্তিষ্কের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ নাও, এবং যে কোনো ভাবে হোক ওদের হাত থেকে এই কিস্টোন গুলো উদ্ধার করে ইউএনএসসি তে চলে যাবে। তো এখানে আমাদের সিনেমার নায়কও মারা যায়, জন মারা যায়, এবং এআই কর্টানা তার মস্তিষ্কের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। আর তারপর কর্টানার যে কম্পিউটারাইজড মস্তিষ্ক, যেটা খুবই হাইটেক, বুঝতে পারছো এখন আমি যাই হই, আমার যদি এআই কন্ট্রোল নিয়ে নেয়, চ্যাটজিপিটি যদি আমার ব্রেনে কন্ট্রোল নেয়, চিন্তা করো আমি কত শক্তিশালী হয়ে যাবো, কত বেশি স্কিলড হয়ে যাবো। তো ওর সাথে আর এলিয়েনরা লড়তে পারে না। তো যাই হোক, বর্তমানে জন, যার ভেতরে জন নেই, আছে কর্টানা, আই মিন এআই, সে যুদ্ধে জিতে যায় এবং তার সঙ্গী এবং কিস্টোন দুটো নিয়ে স্পেসশিপ নিয়ে এখান থেকে চলে যায় হচ্ছে ইউএনএসসির দিকে। তবে এবার যখন জনের দেহ ওই কিস্টোনটা টাচ করে, তখন এটার অ্যাক্টিভ হয় না, কারণ জন তো নেই, জন তো মারা গিয়েছে। তো এজন্য জন যখন স্পেসশিপে যায়, তখন তার সঙ্গী তাকে জিজ্ঞাসা করে তুমি কি আসল জন, কিন্তু সে এটার কোনো উত্তর দেয় না, আই মিন এআই এটার কোনো উত্তর দেয় না। আর অন্যদিকে আমরা দেখি সায়েন্টিস্ট তার সঙ্গীর সাথে ইউএনএসসির লোকদের কাছ থেকে পালিয়ে রয়েছে, আর তার যে কি মাথায় খেলছে, তার যে উদ্দেশ্য কি, সেটা সময় বলে দেবে। তো এখানে কি হলো, কিস্টোন উদ্ধার হয়েছে এবং কিস্টোন যে দুজন অ্যাক্টিভ করতে পারে তারা দুজনই মারা গিয়েছে। তো আপাতত ওই হ্যালো ওয়ার্ল্ড, যেখানে তোমার ওই যে ওই বিশাল ভয়ঙ্কর কোনো একটা কিছু রয়েছে, সেটা কিন্তু নিরাপদ রয়েছে। আমি পুরো সিরিজটা দেখিনি, কিন্তু আমি যেখান থেকে ট্রান্সলেট করেছি ওটা দেখে আমি যা বুঝতে পেরেছি অতটুকু আমি আর কি বললাম। ভুল ভ্রান্তি হতে পারে, অনেক কিছু, খুবই স্বাভাবিক ব্যাপার। তবে তারপর আশা করছি তোমরা মোটামুটি ধারণা পেয়েছো, এবং তোমরা যদি চাও যে এটার পরবর্তী পার্টগুলো আনি, পরবর্তী আর 3টা পার্ট রয়েছে, মানে 3টা ভিডিও আসবে এটার পরবর্তীতে, তাহলে আমরা আনবো আর কি। আর যদি তোমরা না চাও তাহলে দরকার নাই, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই। তবে গাইস, ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের একজনের কন্ট্যাক্ট দিচ্ছি যাকে তোমাদের কাজে লাগতে পারে। অ্যাকচুয়ালি আমরা অনেকেই শখের বসে কি করি, আমাদের ছবি বা যে কোনো ভিডিও দিয়ে রিলস তৈরি করি, সেটা ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য। তো আমি আমার একজন ফ্যান দুর্জয় রয়ের ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে। ও খুব ভালো রিল এডিট করতে পারে। তো তোমাদের কারো যদি ওর সার্ভিসের প্রয়োজন হয়, তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং আমার রিলগুলো ওই এডিট করে দেয়। তোমরা ওর কাছ থেকে স্যাম্পল ওয়ার্ক নিতে পারো, যে ও কেমন কাজ করে, কাজ পছন্দ হয় কিনা এটাও দেখতে পারো, এবং যদি পছন্দ হয় তো ডিসক্রিপশন ওর ফেসবুক আইডি লিঙ্ক রয়েছে, তোমাদের প্রয়োজন হলে ওর সাথে নক করতে পারো।